নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমাদের এই ভোট সংক্রান্ত অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে ভোটের মধ্যে আলোচনা হওয়া উচিত ছিল না। যখন জনগণের গণতন্ত্রের একটা নির্বাচন হচ্ছে তখন জনগণের তাতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থিত থাকার কথা, মানুষকে নিয়ে আলোচনা হওয়ার কথা। মানুষ কি চায়, মানুষের কি প্রয়োজন, মানুষের জন্য কি করা উচিত, তাই নিয়ে চর্চা হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে এই ভোটে, বিধানসভা ভোটের শেষ পর্বে এসে নির্বাচন কমিশন কি বলছে, কি করছে সে সম্পর্কে আদালত কি বলছে, হাইকোর্ট কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে, আদালত কি অবস্থান নিচ্ছে, এগুলোই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। একটা রিপাবলিকে, সাধারণতন্ত্র, যেখানে মানুষের প্রাথমিকতা থাকা উচিত, সেখান থেকে কিন্তু আমরা সরে আসছি। আমরা কি সরে এসেছি এমন একটা জায়গায় যেখানে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে, তারা কিভাবে অবস্থান নেবে, কি কোন অবস্থান নেবে, তার উপর কি মানুষের ভাগ্য নির্ভর করবে? এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সিনিয়র জার্নালিস্ট আজকে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জার্নালিস্ট গৌতম লাহিড়ী রয়েছেন দিল্লি থেকে, শুভাশিস মৈত্র রয়েছেন কলকাতা থেকে, রয়েছেন আইনজীবী অরুণাংশু চক্রবর্তী। স্বাগত সকলকে অনুষ্ঠানে। গৌতম দা, তোমাকে দিয়ে আমি শুরু করতে চাইছি। আমি যেটা বলতে চাইছি খুব স্পষ্টই আর কি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন কি বলছে, আদালত কি করছে, এগুলো কেন্দ্রবিন্দুতে চলে এসছে। আমি মনে করছি, আমরা এভাবে দেখছি, এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। তোমার প্রাথমিক মতামত শুনতে চাই। হ্যাঁ, নিঃসন্দেহে ঠিকই বলেছো। তার কারণ হচ্ছে যে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলোকে যখন নির্বাচন সম্পর্কে মতামত প্রকাশ করতে হয়, নির্বাচন কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে মতামত দিতে হয়, তাতে মনে হয় যে যে প্রতিষ্ঠান যার উপরে দায়িত্ব ছিল তিনি কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছে। বিশেষ করে সংবিধানের 324 ধারা অনুযায়ী ভারতের নির্বাচনের কমিশনের সম্পূর্ণ অধিকার আছে কিভাবে তারা নির্বাচন পরিচালনা করবেন, এবং একটা মানুষের মধ্যে একটা সন্দেহ বা সংশয়, একটা অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়েছে, যে কারণে এই যে শেষ পর্যায়ে যে করোনার আকার যখন গোটা দেশ জুড়ে একটা ভয়াবহ আকার ধারণ করতে চলেছে, যেটা দ্বিতীয় ঢেউয়ে প্রায় গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত, সেই অবস্থায় নির্বাচন কিভাবে পরিচালিত হবে ব্যাপারে মানে নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবেননি, যতক্ষণ না হাইকোর্ট তাকে তিরস্কার করেছে। এবং তিরস্কার করার পর দেখা যাচ্ছে তিনি আবার একতরফা ভাবেই একটা নানা ধরনের নিয়ম বিধি চালু করছেন। এক ধরনের আমি শুনেছি আজকে বেশ কিছু প্রার্থীর বিরুদ্ধে তারা কোভিড প্রোটোকল ভঙ্গ করার অভিযোগ দায়ের করেছেন। এগুলো কেন আগে করা হয়নি? কারণ জানাই ছিল যে করোনার সময় যে নির্বাচন হচ্ছে সেখানে করোনা বিধি প্রোটোকল মানা এগুলো অত্যন্ত স্বাভাবিক ছিল, যেগুলো আমি বলছি না কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলই সেটা মেনে চলেননি। এবং বিশেষ করে ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি, তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সভাপতি প্রায় প্রত্যেক দিন দিল্লি থেকে কলকাতা আসা যাওয়া করেছেন। তাদের জন্য মিটিং এর ব্যবস্থা হয়েছে, জনসমাগম করতে হয়েছে। এমনকি আমি শুনেছি যে সমস্ত মিটিং এর ব্যবস্থা করতে হয়েছে সমস্ত তার কারিগররাও এসেছেন বাইরে থেকে। এবং এটা প্রচুর সংখ্যক সিকিউরিটি, নিরাপত্তা বাহিনী, প্রধানমন্ত্রী আসা মানে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী তারা আগাম আসেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আসেন এবং পরেও তারা থাকেন। তবে এইরকম একটা অবস্থায় যখন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কখনো শুনিনি যে প্রত্যেকটি নিরাপত্তা কর্মী বা কর্মী তাদের কোনো স্বাস্থ্য প্রোটোকল মানা হয়েছিল কিনা, নেগেটিভ তাদের রিপোর্ট ছিল কিনা, কেউই কিন্তু জানি না। আমি নিজেও কিছুদিন কাটিয়েছি কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আমি দেখেছি যে এই বিষয়ে তো কেউই কোনো একটা ভয়াবহ আকার ধারণ করেছে, যে কারণে প্রতিষ্ঠানগুলি এখন মানুষের মধ্যে অনাস্থায় তৈরি হচ্ছে। আমি একটু শুভাশিসের কাছে যাই। শুভাশিস, তোমার প্রাথমিক মতামত শুনতে চাই। নির্বাচন কমিশনের গৌতম দা যেটা বললো, সংবিধানের 324 ধারা অনুযায়ী প্রায় একচ্ছত্র ক্ষমতা রয়েছে ভোট পরিচালনার ক্ষেত্রে নির্দেশ দেওয়ার। তবু আমরা দেখেছি কমিশন যে সার্কুলার গুলো দিয়েছে, যে সম্পর্কে হাইকোর্টের অবজারভেশন আমরা দেখেছি, এগুলো হচ্ছে যে যেরকম স্কুলে মোরাল সায়েন্সের ক্লাস হয় সেরকম মানুষের ভালো হয়ে চলা উচিত। হ্যাঁ, এইগুলো করা উচিত নয়, এগুলো করা ঠিক হবে না। কিন্তু একটা কোথাও দেখি এনফোর্সমেন্ট যাকে বলে, এনফোর্সমেন্ট, এটা করা বিধি পালন করতে হবে, এটা করা হচ্ছে না, সেটা দেখি। একটা সামগ্রিক দায়িত্বজ্ঞানহীনতার একটা মানে
ভয়ঙ্কর ছবি বেরিয়ে আসছে সবটা যদি তুমি দেখো। এক হচ্ছে গিয়ে সেকেন্ড ওয়েভ যে আসবে এটা সবার জানা, আমরা ইউরোপে দেখেছি, আমেরিকায় দেখেছি, এবং সেকেন্ড ওয়েভ যে আরো বেশি ভিরুলেন্ট হয়, আরো বেশি ক্ষতিকারক হয় সেটাও সবার জানা। সেকেন্ড ওয়েভ কতদিনের মধ্যে আসে সেটাও সবার জানা। জানা সত্ত্বেও কতগুলো জিনিস করা হলো না। প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন এবং প্রায় প্রত্যেকটা বক্তৃতায় বলছেন তিনি এত লোক দেখে পুলকিত এবং তাদের মাস্ক নেই, কিছু নেই, অথচ তিনি জানেন যে এই জিনিসটা হতে যাচ্ছে, না জানার কোনো কারণ নেই। ইলেকশন কমিশন তারাও জানে, তারাও এ ব্যাপারে কোনো এনফোর্সমেন্টে যাচ্ছে না। ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনের ডেট ফেলছে, 300 কিলোমিটারের দূরে 5টা সিট, 400 কিলোমিটার দূরে আরো 6টা সিট, এই কোনো যুক্তিই নেই। একমাত্র হতে পারে যে প্রাইম মিনিস্টার কবে কোথায় বক্তৃতা দিতে আসবেন সেই শিডিউল অনুযায়ী যদি করা হয়ে থাকে, অন্য আমি জানি না। কিন্তু এরকম মানে ডেট ফেলা এই অতীতে কখনো আমরা দেখিনি। তুমিও দেখেছো, আমিও দেখেছি, আমরা তো কম ইলেকশন দেখলাম না আমাদের পেশার জীবনে, এরকম কখনো দেখা যায়নি যে দক্ষিণ 24 পরগনার 4টে, কোচবিহারের 6টা, আর পুরুলিয়ার 1.5খানা, এরকম সমস্ত হাস্যকর সমস্ত শিডিউল করা হয়েছে। কেন করা হয়েছে এগুলো? এবং এতে মানে সমস্ত কিছুতেই একটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়। এবং হাইকোর্ট যখন বলছে, আমার মতে অনেক দেরি করে বলেছে। এগুলোই তো আমাদের শীর্ষ প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন, মন্ত্রিসভা, সেও তো একটা প্রতিষ্ঠান, তার একটা ক্যাবিনেট আছে, তারা কি করছিল? হাইকোর্ট অনেক দেরি করে বলার পরে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট কিন্তু কোভিডের সব মামলা নিয়ে নিল। মানে আর হাইকোর্ট জাজমেন্ট দিতে পারবে না এগুলোতে, এটা অধিকাংশ তারা ভালো বলতে পারবে। কারণ ইয়েতে উত্তরপ্রদেশে যখন 2019-এর শেষেই বোধ হয় তাবলিগের যে ইয়েটা হচ্ছিল, জামায়াতটা হচ্ছিল, তখন মিডিয়া, একটা বড় অংশ মিডিয়া এদেরকে, এই যারা এসছিলেন তাদেরকে সব ওয়াকিং টেররিস্ট, টাইম বম এসব বলছিল, এবং এদের বহু সংখ্যক অ্যারেস্ট হয়েছিল, যাদের একটা বিরাট সংখ্যককে ছেড়ে দিয়ে মুম্বাই হাইকোর্ট বললো এটা মানে ইরেসপন্সিবল কাজ হয়েছে, এরা একেবারেই নির্দোষ, এরা একটা অনুষ্ঠানে এসেছিল, তখন লকডাউনও হয়নি, কিন্তু এদেরকে হ্যারাস করা হয়েছে। তো এবারে কুম্ভস্নানটা কিন্তু অ্যালাউ করা হলো আবার, কেন করা হচ্ছে? এবং তারা প্রত্যেকে একটা গঙ্গার জল আর কোভিড নিয়ে ফিরছে হয়তো। এই যে একটা চূড়ান্ত ইরেসপন্সিবল গভর্নমেন্ট এবং তার আনুষঙ্গিক যে প্রতিষ্ঠানগুলো থাকে তাদের ব্যাপার, এদের কারোর মানুষ সম্পর্কে কোনো ভাবনা নেই, কে কাকে খুশি করছে তার একটা প্রতিযোগিতা চলছে মনে হচ্ছে। সেটাই তো আমরা বলতে চাইছিলাম, যে তার মানে মানুষের স্বার্থে একেবারে গৌণ হয়ে গেছে। অরুণাংশুদার কাছে যাব, আইনের অনেকগুলো প্রশ্ন এসছে অরুণাংশুদা, যে সমস্ত মামলাগুলো হাইকোর্টের অবজারভেশন, সেই সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে হাতে নিয়ে নেওয়া, এই আইনি যে পদক্ষেপগুলো করা হয়েছে, কমিশনের যে রোল, এ সম্পর্কে তোমার মতামত জানতে চাইবো প্রাথমিকভাবে। অরুণাংশুদা, ব্যাপারটা প্রথম কথা যেটা সুভাষিস বললো, যে যখন কোভিড আসছে খুব ছোট্ট আকারে ভারতবর্ষে, তখন সমস্ত মিডিয়া, সমস্ত পলিটিশিয়ান তারা হই হই করে উঠেছিল, এবং এরা এর জন্যেই কোভিড ছড়িয়েছে, এদের ফাঁসি দেওয়া উচিত, এদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, এদের যারা ফরেন ন্যাশনাল তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। সেটা বেশি দিনের ঘটনা নয়, কিন্তু আসলে এদের স্মৃতিটা এত তাড়াতাড়ি চলে যায় আর কি। যখন এখানে মোদি মিটিং করছে, অমিত শাহ মিটিং করছে, সব পলিটিশিয়ানরাই মিটিং করে, শুধু বিজেপিকে বলে তো লাভ নেই। তখন এই কথাগুলো 1 বছর আগেকার সেই মিডিয়া তো প্র্যাকটিক্যালি যেটা বিজেপি সরকার করতে সফল হয়েছে আর কি। অবশ্য সেই সফলতাটা আমি বলবো যে খুব একটা কাজে হয়নি। কতগুলো বড় বড় মিডিয়া হাউস, যেগুলো শুধু দেখে বলে আমার মনে হয় না এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ দেন কি একটা আনন্দ আছে, কি একটা রিপাবলিক টিভি আছে, কি একটা সাথে আর কি। আর ওই একই মুখ 4টে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের ভিত্তিতে বিরক্ত হয়ে রাখে না। কিন্তু যেটা অমিনাস জিনিস, যেটা সবচেয়ে মারাত্মক জিনিস, সেটা হলো মোদী যেটা সাকসেসফুল করতে পেরেছে। হাইকোর্টের অর্ডারটা প্র্যাকটিক্যালি যতটা গর্জেছে ততটা বর্ষায়নি। হাইকোর্ট যখন প্রচুর লাফালাফি করে, প্রচুর কথা বলে, কিন্তু আলটিমেটলি নিট অর্ডারটা 0, শূন্য।
কলকাতা হাইকোর্টে রে দিয়ে লোকে উৎপাউ হয়ে নাচছে, কিন্তু অর্ডারটা কি? অর্ডারটা বলছে যে নির্বাচন কমিশনই সব, সুতরাং নির্বাচন কমিশনই করবে। আর যদি দেখা যেত যে এই জায়গার ভয়াবহ পরিস্থিতি না হতো এবং কেন্দ্রীয় সরকারের এটা সাপোর্ট না থাকতো, তাহলে এই একটা সার্কুলারও দিত না নির্বাচন কমিশন, কোনো এফিডেভিটই দিত না। ঠিক যেটি হয়েছে এলাহাবাদের ক্ষেত্রে, এলাহাবাদ হাইকোর্ট 5টি শহরে লকডাউন ঘোষণা করলো, সুপ্রিম কোর্ট স্টে করে দিল। তাহলে হাইকোর্টের দামটা কি রইল? কারণ এই যে যিনি চিফ জাস্টিস অব্দে বিজেপির গত 5 বছর ধরে ভারতবর্ষে যে লোকের সবার যে আস্থাটা ছিল যে পলিটিশিয়ান নয়, এক্সিকিউটিভ নয়, জুডিশিয়ারি, সেই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যাদের মানুষের সিভিল লিবার্টি রাখার কথা, তাদেরকে একটা অর্গান অফ এক্সিকিউটিভ, একটা কেন্দ্রীয় সরকারের একটা ইনস্ট্রুমেন্টালিটি অফ দ্য স্টেট করে দিয়েছে। গত 5 বছরে 4 জন চিফ জাস্টিস এসছে পশ্চিম ভারতবর্ষে সুপ্রিম কোর্টে, এবং লোকে যখন রাজ্যসভার টিকিট পেয়ে ফরমার চিফ জাস্টিস চলে গেল নভেম্বর মাসে 2019-এ, যে আউটগোয়িং আর গোয়িং চিফ জাস্টিস বোবদে এলো সেই বছরই 2019 সালে যে ঘটনা সিএ কাশ্মীর 100টা মামলা, একটা মামলারও নিষ্পত্তি হয়নি। তারপরে দেখা গেল পরিযায়ী শ্রমিকের ইস্যু, উনি বললেন যে তা খাবার যখন দিচ্ছে টাকা দেওয়ার দরকার নেই। তারপর উনি মামলা করলেন। তারপরে দেখা গেল যে পরিযায়ী শিশুর পরে দেখা গেল যে রায়াটের পর কোনো মামলাটা কিছু হচ্ছিল না। তারপর ওই কেরালার জার্নালিস্ট যখন হত্যাকাণ্ডের পর অ্যারেস্ট করলো, চিফ জাস্টিস বললেন আরে এ তো আর্টিকেল 32 আর আর্টিকেল 26 এটা ফান্ডামেন্টাল রাইটকে রাখার জন্য রয়েছে। আর্টিকেল 32 কেন? অর্ণব গোস্বামীর সময় আর্টিকেল 32 অ্যাপ্লাই করা হলো, আর হাত্তার কেসের পর যে কামাপ্পানকে যে অ্যারেস্ট করা হলো, তখন আর্টিকেল 32টা হলো না। মানে গত 5 বছরে একমাত্র একটি কাজ করেছে, পশ্চিমবঙ্গের ওই গাছ কাটা নিয়ে একটা কমিটি করেছে যে গাছের ভ্যালু কি। এই দিস ইজ দি চিফ অ্যাচিভমেন্ট অফ দ্য মানে এক মহিলা কমপ্লেন করলো, তাকে হেনস্থা করা হয়েছে, মলেস্ট করা হয়েছে। তার ইনকোয়ারি কমিটি হেড হলেন বলতে, তিনি গেলেন আর কি, তিনি বললেন কি তাকে ক্লিন চিট দিয়ে দিলেন, আবার সেই বলতে তাকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট দিলেন। তুমি যেটা বলছো ওর সাথে দর্শকদের একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার বোধহয়। রঞ্জন গগৈ যখন চিফ জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তার বিরুদ্ধে একটা নারী নিগ্রহের অভিযোগ হচ্ছে। অভিযোগ করেন সুপ্রিম কোর্টের একজন কর্মচারী, তিনি অভিযোগ করেন। সেই মামলা, সেই বিষয়টা বাইরে কোনো এজেন্সি নয়, সুপ্রিম কোর্টের বিচারপতিরাই বসে তার তদন্ত করেন। বলতে ছিলেন সেই তদন্তকারী, মানে এটা হচ্ছে সেন্ট্রাল প্রিন্সিপাল, ওয়ান ক্যান নট বি দ্য জাজ অফ হিজ ওন কজ। এটাই হচ্ছে সর্বনিম্ন। হ্যাঁ, এখানে যার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজে যে বিচারটা শুনলেন, তিনি নিজে বিচার করে বললেন না না আমি নির্দোষ, আমরা সকলে নির্দোষ। দর্শকটা মনে করে দেওয়া দরকার, সেই মহিলাকে তখন চাকরি থেকে, সুপ্রিম কোর্টের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তার ভাইকেও, স্বামী ছিলেন দিল্লি পুলিশের, দিল্লি সরকারের একজন কর্মচারী, তাকেও সাসপেন্ড করা হয়েছিল। যেই রঞ্জন গগৈ চলে গেলেন, সেই মহিলাকে আবার সেই চাকরিতে ফিরিয়ে দেওয়া হলো, ফিরিয়ে নেওয়া হয়েছে সেই চাকরিতে। এত বড় দুর্নীতি, এত বড় প্রকাশ্য দুর্নীতি, এত বড় মানে দৃশ্যমান যে একেবারে অনাচার হয়েছে, তারপরেও কিছু হয়নি আমাদের দেশে। কাগজপত্র দিয়ে অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার, সুপ্রিম কোর্টের যিনি এখন বিচারপতি, তার বিরুদ্ধে নথি দিয়ে দেখালেন আগামীকাল থেকে প্রধান বিচারপতি হবেন। তো তিনি তার বিরুদ্ধে করলেন, তিনি প্রধান বিচারপতি হলেন। যেটা মানুষ বুঝতে পারছে না, যে প্রতিষ্ঠানটাকে ধ্বংস করা হলো হয়েছে আর কি, বিচার ব্যবস্থা, এটা নিয়ে লোকে কেউ মাথা ঘামাচ্ছে না। কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ল, কনস্টিটিউশনকে ভেঙে যারা রোহিঙ্গা এদেরকে এই বব্দে, হ্যাঁ, তার তিনি বললেন যে না ওদেরকে ভাগাও এই রোহিঙ্গা ইস্যুতে। পরে আসবো আমরা রোহিঙ্গাটা ইস্যু, আমরা এখন যাচ্ছি না। রোহিঙ্গা বলছি না, আমি বলছি ইজ পার্ট অফ দ্য 25% ভার্চুয়াল করে
প্র্যাকটিক্যালি কোর্ট কোথায়? সাধারণ মানুষরা যাচ্ছে, জজরা ঘরে বসে মামলা, তাও শুনবো না। ঘরে বসে কাঁচের এর মধ্যে, এখন এতদিন কোর্টে কাঁচের বেতে বসতো, এখন চেম্বারে বসে। সুপ্রিম কোর্টে মাত্র 25% মামলা হয়েছে গত 2 বছরে, আর কয়েক কোটি মামলা পড়ে আছে। কি বিচার ব্যবস্থা এটা? আবার যদি গৌতমদা তোমার কাছে যাই, বিচার ব্যবস্থা নিয়ে তো অনেক সংশয় আছেই। বিচার ব্যবস্থা যেখানে হস্তক্ষেপ করেছে, সেখানে কি যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, ভোট প্রক্রিয়া চলছে, তার পক্ষে সেই হস্তক্ষেপটা ঠিকঠাক হয়েছে, শুভ হয়েছে? তুমি কি মনে করো? ধরনের প্রধানত যেটা ঘটনা যেটা ঘটছিল, যে দিল্লিতে বা অন্য শহরগুলোতে যে অক্সিজেনের সমস্যা, সংকট দেখা দিয়েছিল, তাতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করে বলেছেন দরকার হলে চুরি করে হলেও অক্সিজেন আনুন। মানে এইরকম যখন একটা রায় মন্তব্য করছেন বিচারপতিরা, সেই অবস্থায় হঠাৎ অবসর নেওয়ার আগের দিন প্রধান বিচারপতির মনে হলো যে তিনি সুমোটেও হস্তক্ষেপ করবেন, এবং এমনকি তিনি কারোর সঙ্গে আলোচনা না করেই অ্যামিকাস কিউরি নিয়োগ করে দিলেন হরিশ সালভেকে, যিনি লন্ডনে ছিলেন। এবং সবাই জানে যে হরিশ সালভের কি সম্পর্ক, ওরা একই স্কুলের ছাত্র ছিলেন, সহপাঠী। এবং দ্বিতীয়ত হরিশ সালভে সম্প্রতি সমস্ত তিনি সরকার পক্ষে ওকালতি করেন, যেমন অনেক সময় অ্যাটর্নি জেনারেলকে ছোট মনে হয়, হরিশ সালভেকেই বড় মনে হয়। এরকম অবস্থা, যদিও আজকে সৌভাগ্যক্রমে হরিশ সালভে সেই দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন, কিন্তু এই সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি যখন কোভিডের সময় প্রথমবারে যখন পরিযায়ী শ্রমিকরা দলে দলে বিভিন্ন রাজ্যে ফিরে যাচ্ছে, তিনি তখন কিন্তু মন্তব্য করেছিলেন এটা মিডিয়ার ফেক নিউজ, কোনো পরিযায়ী শ্রমিকের কোনো অসুবিধা হচ্ছে না, এমনকি তিনি নিয়ন্ত্রণ করে রাখার কথা ঘোষণা করেছিলেন। সেই বিচারপতি যিনি এর মধ্যে টাটাদের মামলার হস্তক্ষেপ করার জন্য তিনি শুনানি সময় দিলেন, অন্যান্য যে মামলা, যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে কোনো মন্তব্য করলেন না বা কোনো কেস টেক আপ করেন। এখন নির্বাচনের ক্ষেত্রে যেটা ঘটনা, সেটা কিন্তু দায়িত্বটা তো সবটাই নির্বাচন কমিশনের হাতে ছিল, কিন্তু মনে হচ্ছিল, দেখে গেল নির্বাচন কমিশন কারোর একটা নির্দেশের অপেক্ষায় আছে। তারা বলে যান তারা যেন কোনো পদক্ষেপ নেবেন না, এমন একটা যেন ধারণা আমাদের মধ্যে তৈরি হতে দেখতেও পাচ্ছিলাম। বস্তু কথা আমি ঠিক জানি যে শেষ দিকটি পর্যায়ে এসে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে, এবং একটা হাইকোর্ট যখন মন্তব্য করেছে, যেটা যদিও তার অর্ডারে অন্যদের কথা অনুযায়ী এমন সারবস্তু কিছু নেই, তাহলেও সেই নির্বাচন কমিশন হঠাৎ শেষ দিকে এসে তেরে পুড়ে এসে কিছু নিয়ম কানুন পালন করলেন, কিন্তু যেগুলো তার আগে করা উচিত ছিল, আগে করা উচিত ছিল, সেগুলো তিনি কিছুই করেননি। প্রথম কথা হচ্ছে, একটা অদ্ভুত প্রক্রিয়ায় নির্বাচন ঘোষণা হয়েছিল। যিনি সুনীল অরোরা যেদিন অবসর গ্রহণ করতেন, পরের দিন তিনি রাজ্যপাল নিযুক্ত। মুখ্য নির্বাচন কমিশনের কাছে একটা বার্তা, সরকার যে কিভাবে পুরস্কৃত করতে পারেন তার একটা নমুনা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যখন দিল্লিতে ঘোষণা করা হলো, আমরা কিন্তু কেউই সেই নির্বাচনের নির্ঘণ্ট কখনো হাতে পাই। এখন নতুন একটা কায়দা হয়েছে, যেটা বাকিতেও করা হয়, সবই অ্যানেক্সারে থাকবে। অ্যানেক্সার দেখে নেন, অ্যানেক্সার যারা দিল্লিতে থাকেন সাংবাদিক, তারা তো কোনো বুঝতে পারবেন না যে হাওড়া জেলায় 9টা বিধান ঘোষণা করা হয়েছে, 5টা করা হয়নি, আর পরবর্তীকালে দেখা গেল যেখানে ঘোষণা হয়নি সেখানে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন। ফলে এই যে বিন্যাস যেটা, এবং এই বিন্যাসটা দেখে মনে হয় নির্বাচন কমিশনের যুক্তি একটা ছিল হয়তো, যে নির্বাচন, যে নিরাপত্তা বাহিনীকে নিয়ে যেতে হবে সেই করে, কিন্তু একই জেলায় যদি তিনি নির্বাচন করেন, তাহলে সেই জেলাতে বাকিগুলো কেন স্থগিত করবেন, তার কোনো কিন্তু যুক্তি পাওয়া যাচ্ছে না। একটাই যুক্তি পাওয়া যাচ্ছে যে শাসক দলের পক্ষে গোটা ব্যাপারটাই কিন্তু একটা সুবিধা করে দেওয়া, যেটা লেভেল প্লেইং ফিল্ড করা উচিত নির্বাচন কমিশনের। লেভেল প্লেইং ফিল্ডের বদলে তার একটা পাল্লা ঝুঁকে রয়েছে একদিকে। আমি যেটা আলোচনার বিষয় যেটা, যে আদৌ দায়িত্ব পালন করেছেন কিনা, আমি বলছি এটা কিন্তু একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে। এবং এটা যেভাবে অনাস্থা আমাদের এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বাড়ছে, খুব কিন্তু কোনো একদিন কিন্তু এটা কিন্তু বারুদের মতো বিকৃত হচ্ছে। যেদিন আগুন জ্বলবে সেদিন কিন্তু কেউ সামাল দিতে পারবে না। আগামী 5 বছর পশ্চিমবঙ্গে যেই জিতুন, এই পশ্চিমবঙ্গকে কিন্তু কেন্দ্রীয় সরকারকে সামাল দিতে হবে। আমার মনে হয় কাশ্মীরের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। আমার তো ঘুরে কিছুদিন আগে মনে হয়েছে যে একটা বিস্ফোরক অবস্থায় রয়েছে গোটা মানুষজন। একদল তারা মনে করেন যদি ক্ষমতা জোর করে কেড়ে নেওয়া হয়, তাহলে এই
পশ্চিমবাংলা থাকবে না, পশ্চিমবাংলা অন্য চেহারা নেবে। আর একদল মনে করছেন যে আমরা জোর করে ক্ষমতা নেবই। ফলে এই যে একটা অবস্থা, এই অবস্থায় কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে 22 জন বিধায়ক দল পরিবর্তন করানো গেছে। পশ্চিমবঙ্গে কিন্তু পর যদি হয়, এমন কিছু আমি রটনাও শুনে এসেছি, কেউ কেউ আছেন তৃণমূলে, তারা ভবিষ্যতে অতিমধ্যেই যোগাযোগ রাখছেন, দল বদল করতে পারেন। এই ঘটনা ঘটলে কিন্তু মানুষ রাস্তায় নামবে। এবং আমার ধারণা, বিশেষ করে আমি গ্রামাঞ্চলে গিয়ে দেখেছি যে সেখানে কিন্তু মানুষ যথেষ্ট ক্ষুব্ধ হয়ে আছে। আমি বলছি না যে তৃণমূলের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে আছেন, তা আমি বলছি না, কিন্তু তারা চান একটা স্বাভাবিক রায় নির্বাচিত স্বাভাবিকভাবে ঘটুক। কেউ যেন জনতার রায়কে কেউ যেন ছিনতাই না করে। এই ছিনতাই করলে কিন্তু পশ্চিমবঙ্গে আমার ধারণা 2রা মের পর কিন্তু প্রকৃত খেলা শুরু হবে। গৌতম দা, তুমি যেটা বলছো এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আমিও কিছুটা তোমার সঙ্গে একমত যে গণতান্ত্রিক ব্যবস্থাকে যখন ঠেলতে 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 তাকে দলন করতে করতে পীড়ন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় মানুষরা দাঁড়ানোর কোনো জায়গা না থাকে, তখন তার পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর পরিণতির দিকে আশা করি আমরা যাব না। আশা করি পশ্চিমবঙ্গকে, এই রাজ্যকে বাঙালিদের যেতে হবে না, কিন্তু সেটা খুব ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আমি তোমার সঙ্গে একমত, কারণ গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিলে, আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছি 70-75 বছর ধরে, সে কেড়ে নিলে খুব অসুবিধা হবে আর কি মানুষের। সুভাষিস, এই যেটা কাছে আমি যাবো আর কি, একজন দর্শকও যে কথা বলছেন, যখন সমস্ত প্রতিষ্ঠান HMV মানে হিজ মাস্টার্স ভয়েসে কথা বলছেন, তার প্রতীকে পরিণত হয়, তখন মানুষের ভোগান্তি ছাড়া কি হবে? আমরা একটাই যে উদাহরণ আমি শুধু দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীদের আপনারা ঘেরাও করুন, এই জাতীয় একটা কিছু কথা বলে, এক্স্যাক্টলি এই কথাটা বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে আপনারা ঘিরে ফেলুন। তারপরে নরেন্দ্র মোদী, বিজেপি নেতা, তিনি পশ্চিমবঙ্গে এসে প্রচারে বললেন, আমি জানি না অন্য কেউ এটা বললে কি হতো, আমি বললে হয়তো নির্বাচন কমিশন নোটিশ দিয়ে দিত। 2 ঘন্টা পরে নরেন্দ্র মোদী, বিজেপি নেতা, যখন ফিরে গেলেন দিল্লিতে, তারপরে নির্বাচন কমিশন নোটিশটা চলে এলো। মানুষের কাছে খুব পরিষ্কার ভাবে মনে হচ্ছে, এমনকি প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী যা বলছেন, নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছে। আদালতের কথা তো ছেড়েই দিলাম। সুভাষিস, কি বলবে? আমি দুটো জিনিস বলি। একটা হচ্ছে গিয়ে আসানসোলে গিয়ে প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিলেন, সেখানে উনি দাঙ্গার রেফারেন্স আনলেন বক্তৃতায়। সেই দাঙ্গা, যে দাঙ্গার শুরুতেই থামাতে যে ইমামের ছেলে মারা গিয়েছিল, সেই ইমামই উদ্যোগী হয়েছিল, যা হয়েছে হয়েছে, এবার আমরা শান্তিতে থাকি বলে। সবার মনে আছে নিশ্চয়ই। সেই রেফারেন্স টানলেন তার বক্তৃতায়, তাকে কেউ শোকজ করা হলো না। দ্বিতীয়ত, আমরা যে কোভিডের জন্য যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে ছিলাম, সেটা কিন্তু উইথড্র হয়নি, সেটা এখনো আছি আমরা। যদি আমরা থাকি, তাহলে দেশের প্রধানমন্ত্রী কি করে এই ধরনের সভা করেন, এবং বা অন্যরাই বা কিভাবে করে, এবং ইলেকশন কমিশন কিভাবে সেটা অ্যালাউ করে, আদালতই বা কিভাবে সেটা অ্যালাউ করে, আমি জানি না। কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই জিনিসটা করা যায় না। এবং সেকেন্ড ওয়েভ আসার পরও এখন আর কেউ সে কথাগুলো আজও বলছে না। আমার ধারণা কাল পরশু বলবে। এই ডেটা সায়েন্টিস্ট একজনের একটা বক্তব্য শুনলাম, তারা আশঙ্কা প্রকাশ করছে যে কম করে হলেও এই মে মাসের মধ্যে অ্যাভারেজ ডেথ 7,000-8,000 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে একটা ভয়ঙ্কর দিকে যেতে চলেছে আর কি। আক্রান্তের সংখ্যা আরো কয়েক ফোল্ড বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার কোনো প্রস্তুতি নেওয়া হলো না। মাঝখানে সবাই আমরা জানি একটা হঠাৎ করে শর্টেজ অফ ভ্যাকসিন হলো, তার কারণ জানা গেল না, কেউ কারণ বলতে পারলো না। তারপরে 1 মে থেকে শুনছি ওটা কমার্শিয়াল রিলিজ হবে। তাহলে কি ভ্যাকসিন হোল্ড করা হয়েছিল? আমরা জানি না। ভ্যাকসিনের সঙ্গে যেমন অক্সিজেন পাওয়া যাচ্ছে না, তেমনি ভ্যাকসিন দিতে গেলে যে নিডলটা লাগে, সেটা একটা স্পেশাল নিডল, অটো লক নিডল। 5 মিলিগ্রাম যাওয়ার পরে ওটা অটোমেটিক লক হয়ে যায়, ওটা নর্মাল নিডল হয় না। দেশের 4টি জায়গায় ওটা তৈরি হয়। এই যে কোটি কোটি লোককে দেওয়া হবে, কেন সেটা বাড়ানো হচ্ছে না তার প্রোডাকশন, বড় খেয়াল নেই। সবাই পশ্চিমবঙ্গ দখল করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মানে একটা মন্ত্রিসভা, তার প্রধানমন্ত্রী, তারা প্রত্যেকে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সভা করছে, কোটি কোটি টাকার হেলিকপ্টার খরচ তাদের, পশ্চিমবঙ্গ দখল করতে হবে। এদিকে সারা দেশ
একটা সেকেন্ড ওয়েভের মতো একটা ডিজাস্টারাস জায়গায় প্রায় ঢুকে পড়েছে, এবং আমাদের মতন দেশে যে হারে যে রেটে ভ্যাকসিনেশন হচ্ছে কবে শেষ হবে কেউ জানে না। কেন এটাকে না বাড়িয়ে আমরা বিদেশে রপ্তানি করতে শুরু করলাম এবং নিজেদের পিঠ চাপড়াতে শুরু করলেন বিজেপি গভর্নমেন্ট যে আমরা নাকি ভ্যাকসিন লিডার। এমন কথা বলতে শোনা গেল ভারত থেকে শেখো সবাই কিভাবে কোভিড নিয়ন্ত্রণ করা হয়, এবং আজকে এই জায়গায় চলে এসছে। আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম, একজন মহিলা কাঁদতে কাঁদতে বলছেন যে প্রধানমন্ত্রী র্যালি করছেন, আমার ছেলেটা বিনা অক্সিজেনে মারা গেল। মানে এরকম তো অবিশ্বাস্য জায়গায় চলে গেছে একটা, এরকম একটা দেশ একটা ডিজাস্টারের মধ্যে তাদের কারোর খেয়াল নেই। আর এটা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে এটা হয় কি করে, তুমি আমাকে বলো তো এটা। হ্যাঁ, এটা তো অরুণাচলের কাছে, এটা নিয়ে আমি যাবো। আমি আগের দিনের অনুষ্ঠানে এটাই বলছিলাম যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কিন্তু এখনো পুরোপুরি চালু আছে, এবং যার ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে, আমি যতদূর বুঝি একজন সাংবাদিক, প্রায় জরুরি অবস্থার যার ফলে এই এনডিএমএ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু থাকার ফলে কেন্দ্রীয় সরকারের হাতে প্রায় জরুরি অবস্থার সমান সমান ক্ষমতা রয়েছে। অনেক কিছু কেন্দ্রীয় সরকার করতে পারে, কিন্তু সেগুলো কি কেন্দ্রীয় সরকার করছে এই আইনের সদ্ব্যবহার করে মানুষের জন্য যে কাজ করে সেটা কি করছে? প্রণোষদা, তোমার কাছে একটু যাবো। হচ্ছে যে একটা ব্যাপারে একমত নই। তার কারণ হচ্ছে যে একটা ট্রেন গত 20 বছর বা 25-30 বছর ধরে দেখা যাচ্ছে যে দল ক্ষমতায় আসে ওভারনাইট সব লোক সেই দলে চলে যায়, সব পাড়া কনভার্ট হয়ে যায়, আবার দল চলে গেলে সব আবার তারা ওই পার্টিতে চলে যায়। আজকে হাইকোর্টের শুনছে একজন বলছে যে আরে সিপিএম এর পর তোরা সব তৃণমূল ঢুকে গেল, আবার যদি বিজেপি আসে আবার বিজেপি করে যাবে। যারা ওই যে মানে বিদ্রোহ বা মানুষের এটা বাংলাদেশ হলে বানা যেত, পশ্চিমবঙ্গে সেই ট্রেনটা গত 40 বছর ধরে কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে এক। আর যেহেতু হরিশ সালভের কথা ফ্যাকচুয়ালি করছে, হরিশ সালভে বেদান্তের লয়ার, যে অক্সিজেন কারখানা বন্ধ করে রেখেছে বেদান্ত, সেটা খোলাবার জন্য মামলা হয়েছে, হরিশ সালভে তার বিরোধিতা করছে। এই জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেও ছেড়ে চলে গেছে, কিন্তু কোনো মহানেতা যায়নি ও হরিশ সালভে ছেড়ে। এইবারে যেটা আমি সূত্রের সঙ্গে বা শুভশ্রীর সঙ্গে ডিফার করছি একটা ব্যাপারে, এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টটা প্র্যাকটিক্যালি অনেকেই যায় না। ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু ফেডারেল স্ট্রাকচার ভাঙতে পারে না, ওটা একটা পার্লামেন্টারি অ্যাক্ট। হ্যাঁ, এই প্রশ্ন কপিল সিব্বল তুলেছিল একবার, তারপরে ওটা নিয়ে পার্শ্ব করেনি। তো কোশ্চেন হচ্ছে যে দোষটা তো পাবলিকের, শুধু পলিটিশিয়ানদের দোষ দিয়ে লাভটা কি? যে কোনো স্বার্থে পাবলিকরা তো মিটিং এ যাচ্ছে বা কেউ নিয়ে যাচ্ছে, সেটা অরুণাচলদা, পাবলিক হচ্ছে পাবলিক, আর পলিটিশিয়ান হচ্ছে তিনি ক্ষমতা ভোগ করেন, তিনি শীর্ষে বসে আছেন, তার দায় অনেক বেশি, তার দায়িত্ব অনেক বেশি, একজন ভোটারের থেকে একজন মন্ত্রীর দায়িত্ব অনেক বেশি। একটা প্রশ্ন আমি আমাকে করছি, আমি কি কোনো মিটিং এ গেছি? বা আমার বাড়িতে যে মহিলা কাজ করে সে কি কোনো মিটিং এ গেছে? এমন কিছু আমি প্রাইম মিনিস্টার বলছি, আমি বলছি মিটিং এ যাচ্ছে কারা? প্রাইম মিনিস্টার মিটিং ডাকতে পারেন কি? না না, প্রাইম মিনিস্টার ইলেকশন মিটিং প্রাইম মিনিস্টার মিটিং ডাকতে পারবে না কেন? তার তো মুখ্যমন্ত্রী মিটিং ডাকতে পারবে। কি মুশকিল? আমার কোশ্চেন হচ্ছে পাবলিক মিটিং যখন হচ্ছে, ইলেকশন মিটিং যখন হচ্ছে, তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, তখন তো মিটিং হবে। এখন কোশ্চেন হচ্ছে সেই মিটিং এ প্রাইম মিনিস্টার বলতে আমি চিফ মিনিস্টারও বলছি যে আমি বলছি তাহলে কি পলিটিশিয়ান? না, আমার প্রশ্নটা শোনো। একজন কনস্টিটিউশনাল হেড বা কনস্টিটিউশনালি ইলেক্টেড একজন ব্যক্তি, তিনি কি কোভিড রুলস বা বিধি মানা হচ্ছে না এমন জমায়েতে থাকতে পারেন? আমি তার অংশীদার হয়ে যান না তাহলে? আমি why should I blame only prime minister? Why should not I blame other minister constitutionally post? শুধু প্রাইম মিনিস্টার থাকতে পারে না। আমার সেখানেই বলছি যে দোষটা কি শুধু ইন্ট্রোস্পেকশন করা দরকার। আমি বলছি মিটিংটা তো সকলে করছে, সব পার্টি করছে, সিপিএম করছে, কংগ্রেস করছে, তৃণমূল করছে, বিজেপি করছে, সবার লোক হচ্ছে। আমি কি বলবো তাহলে সিপিএম এর সবাই 2টো লোক হয়েছে না 50টা লোক রয়েছে? তৃণমূলের সভাতে কি 100টা লোক হয়েছে? তাহলে কাকে ব্লেম করবো তাহলে? আমরা প্রশ্নটা আমার তা ছিল না। আমরা তো অর্ণব গোস্বামী হতে পারি না। প্রশ্নটা আমার না,
সুভাষিস আরেকবার বল, সুভাষিস আরেকবার বলো কি বলতে চাইছো, বলো সুভাষিস বলো। প্রশ্নটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বলো বা যে কোনো মন্ত্রী, তারা কি এমন জমায়েতে অংশ নিতে পারেন যে জমায়েতটা মানে এক্সিস্টিং যা রুলস আছে সেটাকে ভায়োলেট করছে? কোথায় রুল আছে? ম্যানেজমেন্ট হোয়ার ইজ দ্য রুলস? কোভিড রুল কোথায় আছে? কোথায় আছে? একটা রুল তো পার্মানেন্ট থাকতে পারে না। কোশ্চেন হচ্ছে হোয়ার ইজ দ্য রুল? তা তো বাইরের দোকান যাওয়া যাবে না। ইজ দেয়ার এনি রুল? বলছি 2 গজ দূরি মাস্ক জরুরি। হঠাৎ করে বেড়ে গেছে বলে রুলের কথা বলছে লোকে, এটা আগে তো ছিল না। কোথায় রুল আছে? রুল যদি থাকে আমি বলছি যে আইনে কি আছে সেটা তো অন্য বিষয়, সেটা আদালতে নিষ্পত্তি হবে। আমি সেটা বলছি না, আমি বলছি আমি যেটা বলছি প্লিজ, আমি যেটা বলছি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার গণমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, সব রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে 2 গজের দূরত্বে থাকতে হবে, মাস্ক পরতে হবে, কাগজে বিজ্ঞাপন দিচ্ছে, অশোক স্তম্ভের ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে, ভারত সরকারও দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারও দিচ্ছে। মাঝখানে 8 মাস বেরোয়নি, এখন বেরোচ্ছে। সুভাষিস যে প্রশ্নটা করছে সেটা আমারও প্রশ্ন কি যে আইনের পরে ক্লারিফিকেশনও বলা যেতে পারে। সেটা হচ্ছে যে যখন এইটা সরকার বিজ্ঞাপন দিয়ে বলছে নাগরিককে এটা করতে হবে, তখন যারা নাগরিকের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে আছেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা কি এই কাজটা করতে পারেন? তারা কি সেই সমাবেশে যোগদান করতে পারেন? এইটা শুভশিসের প্রশ্নটাকে আমি এভাবে দেখছি আর কি, এটা আমারও প্রশ্ন। করতে পারে? এই প্রশ্নটা কিন্তু আননেসেসারি কোশ্চেন। তার কারণটা হচ্ছে গভর্নমেন্ট বিজ্ঞাপনটা দিচ্ছে কোথায়, কবে দিচ্ছে? গভর্নমেন্ট পার্টি কি ইলেকশন বিজ্ঞাপন দিচ্ছে না? সব পার্টি দিচ্ছে তো, সেটা ছাপা হচ্ছে, টেলিভিশনেও ছাপা হচ্ছে, কাগজেও বেরোচ্ছে, জনসভার খবরও বেরোচ্ছে, পোস্টারও ছাপা হচ্ছে। তাহলে এটা ভোট আমাকে ভোট দিন বিজ্ঞাপন নয়, এটা নাগরিকদের বলা যে আপনি এটা করুন, সরকার এটা করতে বলছে। আজকে কি খবরের কাগজে মদ বিক্রির বিজ্ঞাপন দেওয়া যায় না? তাহলে এটা বৈধ বলে দেওয়া হচ্ছে। আজকে খবরের কাগজে তো এই মানুষকে খুন করবে, সেটা তো অন্য প্রশ্ন আমার। আচ্ছা, আমি গৌতমদার কাছে, গৌতমদা মতামত শুনি। আমি বিজ্ঞাপন দিচ্ছি কোথায়? সরকার কখন দিচ্ছে? ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে কি এই বিজ্ঞাপন দিচ্ছিল? ইলেকশন এই কোভিডের এই সার্জ হওয়ার আগে কি দিয়েছে? না, দিয়েছে। করবেন না, দোকানে যাবেন না, দিয়েছে। 2 মাস আগে দেয়নি, কিন্তু 2 মাস আগে 10 মাস আগে দিয়েছে সরকার একটি বিজ্ঞাপন দিত তো বটে, অবশ্যই সরকার দিত বিজ্ঞাপন। রাজ্য সরকার কোভিড পরিস্থিতির জন্য সরকার একটা বিজ্ঞাপন দিচ্ছে, প্রশ্নটা তো সেটাই। কোভিড পরিস্থিতির জন্য সরকার বলছে নাগরিককে আপনি এইভাবে আচরণ করুন। সেই আচরণ যদি মন্ত্রীরা, সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা নিজেরা না পালন করেন, সেটা চোখের সামনে দেখতে খুব অনৈতিক, অন্যায় তো লাগেই। শুভশ্রীর প্রশ্নটা হচ্ছে এটা আইনত করতে পারে কিনা, এটাই মাত্র প্রশ্ন। এটা যে অন্যায়, অবৈধ, অনৈতিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বেআইনি কেন শুধু সেটা তোমাকে জিজ্ঞেস করছে। আমি ইলেকশন মিটিং করার রাইট আমার আছে, আমি তো ইলেকশন কনস্টিটিউশনাল পদ্ধতিতে ইলেকশন হচ্ছে, মিটিং করার একটা ডেমোক্রেটিক মুভমেন্টে ইলেকশন মিটিং হবে, এটা তো ফ্যাক্ট। ব্যান করে দাও তাহলে। ঠিক আছে, তার মানে বেআইনি আইনি পদ্ধতিতে করতেই পারে। ইলেকশনটা তো আইনি পদ্ধতিতেই ডিক্লেয়ার হয়েছে। প্রথম কথা কি আমার কথা স্পষ্ট এবার শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। কারণ তুমি বলছিলে যে আগের বার অডিও ক্লিয়ার ছিল না, আমি একটা চেঞ্জ করলাম, ওয়াইফাই থেকে আমি মানে অন্য নেটওয়ার্কে গেলাম। আচ্ছা, এনিওয়ে, যাই হোক, যেটা বলছিলাম, আমি জানি না যে আইনে বাধা আছে কি নেই, কিন্তু যিনি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ ছাড়া অন্য সর্বত্র প্রত্যেকে জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি বলেছেন আপনারা সকলে নিয়ম মেনে চলুন। এই নিয়ম মানাটা তিনি কিন্তু পশ্চিমবঙ্গে যখন মিটিং করেন, জনসমাগম দেখে তিনি কিন্তু উল্লসিত বোধ করেন, আহা এত মানুষ আমি কোনোদিন দেখি একসাথে। এবং আমরা যারা গেছি বা দেখেছি পশ্চিমবঙ্গের বাইরে থেকে ওই মিটিং গুলোতে, এবং তাদের ছবি তুলে রাখা আছে, ক্যামেরাম্যানরা ছবি তুলে রেখেছে, একই এক ধরনের গ্রুপ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, তারা আবার উল্টে জিজ্ঞেস করছে, দাদা আপনাকে আপকো কাঁথি মে দেখা থা, ইয়াদ হ্যায়?
ব্যাপারটা হচ্ছে এরকম প্রচুর বাইরের লোকও এসেছে এবং স্বাভাবিকভাবে একটা জনসমাগম দেখানোর জন্য এটা হয়তো তারা করছেন, এটাই ওদের স্ট্র্যাটেজি, রণনীতি হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে কি করলে, এখন এটা তো হচ্ছে অতি পরিচিত কথা যে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন নির্বাচনটা যে 8ম পর্যায়ে ঘোষণার সময় যারা ঘোষণা করেছেন তাদের জানা উচিত ছিল যে সেকেন্ড ওয়েভ আসছে। ফলে এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একজন দেখলাম দর্শক প্রশ্ন করেছেন তৃণমূল যেভাবে হিংসা চালায় পশ্চিমবঙ্গে, তাতে এটা 8 দফা করাই যুক্তিযুক্ত। এখন তাহলে এর পরিবর্তে হিংসা পারলে 12 দফা 14 দফা মানে ক্রমশই বাড়তে থাকবে, সারা 2 মাস ধরে নির্বাচন চলতেই থাকবে। এটা আমার মনে হয় নির্বাচন কমিশন কেন নিজেদের প্রতি কেন আস্থা নেই? তাদের হাতে এত প্যারামিলিটারি রয়েছে, আধা সামরিক রয়েছে, 3টি পর্যায়ে কেন তারা করতে পারলেন না কবিদের কথা বিবেচনা করে? তারা যদি একটা যুক্তি আমাকে যদি কেউ বোঝাতে পারেন, আমি পশ্চিমবঙ্গে হিংসা বেশি মেনে নিলাম, আসামে 3টি পর্যায়ে করতে হবে এবং সিটের আসনগুলোর বিন্যাস দেখলেই বোঝা যাবে কেন 3টি পর্যায়ে করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 8টি পর্যায়, তামিলনাড়ুতে একই ধরনের সংখ্যা প্রায় প্রায় তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, সেগুলোতে 1টি পর্যায়ে। সেখানে যে হিংসার ঘটনা পশ্চিমবাংলার সংবাদপত্রে প্রকাশিত হয়, পশ্চিমবাংলার টেলিভিশনে দেখানো হয়, কিন্তু আমি নিজে জাতীয় টেলিভিশনে থেকে দেখেছি কি ধরনের হিংসা, মারামারি ইত্যাদি সেখানে ঘটছে আইডিএমকে ডিএমকে এর মধ্যে, খুন পর্যন্ত হয়েছে নির্বাচনের দিন। ফলে এই ঘটনাটা, হিংসাটা কেবলমাত্র পশ্চিমবঙ্গেই ঘটে, আর কোথাও? পশ্চিমবঙ্গে একটা ইতিহাস আছে, বিষয়টা বললে অনেকে অসন্তোষ বোধ করতে পারে। স্বয়ং সুভাষচন্দ্র বোস নিজের প্রার্থী পছন্দ হয়নি বলে দেশবন্ধু চিত্তরঞ্জন প্রার্থীর বিরুদ্ধে তিনি বোমাও চলেছেন। ফলে এটা বাঙালির জিনে আছে। আমি যেটা উন্নয়নশীলতাকে একটাই স্মরণ করিয়ে দেবো, এটা বাঙালি। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে আমরা প্রথমে বাঙালি পরে মুসলমান, আমরা একটা রাষ্ট্র তৈরি করে দেখিয়েছি আমাদেরই লোকেরা। ফলে আমি বলছি এটা বিপদটা কেবলমাত্র, আমি বলছি না যে মন্ডল কি চক্রবর্তী, ব্যানার্জি যারা হেরে যাবে তারা বিক্ষোভ করে রাস্তায় নামবে, তা নয়। ভারতবর্ষে যে রাজনৈতিক একটা মেরুকরণ দেখা যাচ্ছে, এই মেরুকরণে যে একটা আইডেন্টিটি পলিটিক্স ক্রমশ প্রাধান্য পাচ্ছে, যার একটা প্রবল আব্বাস সিদ্দিকী, এবং এটা ঘটে না। তাহলে এদের যে যুব সমাজ, তাদের সঙ্গে আমি প্রায় ঘন্টা 2 একদিন কথা বলেছি, ইয়ং ছেলে, তারা আমাকে এও পর্যন্ত বলেছে তাদের কাছে কি কি আছে, কি কি আছে। এইটুকু আমি এখন প্রকাশ্যে এটা তো বলা যাবে না, কিন্তু এর বিপজ্জনক দিক আছে। আমি বলছি না যে সব বাঙালি হিন্দুরা নেমে পড়বে রাস্তায়, একথা আমি বলছি না, কিছু সংখ্যক নামতেই পারে, কিন্তু যারা নামবে সেটা একটা চিন্তার বিষয় আছে। দ্বিতীয়ত, যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে আগামী দিনে, আমি আজই ফোরকাস্ট করছি, এটা আমরা দেখতে পারবো, আমাদের চোখের সামনে ঘটতে চাইছি। যেই জিতুক, তৃণমূলে জিতুক বা বিজেপি জিতুক, কিন্তু ঘটনাটা যেটা আমি যেটা বলতে চাইছি, নির্বাচনটাকে আরো কমানো যেত, এটা এখন মনে হচ্ছে দেখে, এবং এটা কমিয়ে কম পায়। এবং যে ধরনের আসন বিন্যাস ঘটেছে, আমি জেলা ভিত্তিক হলেও আপত্তি ছিল যে হাওড়া, হুগলি, কন্টিনিউয়াস জেলাতে নিরাপত্তা রক্ষীরা যাবে, তাদের গুলো একসাথে হলো। হাওড়া 4টে সিটে ইলেকশন হবে, 5টা সিটে হবে না, সেই 5টা সিটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ভাষণ দেবে। এটা তো অভ্যাস হয়ে গেছে না? এটা আজকে জানা যাচ্ছে, আজকে যেদিন ঘোষণা করেছিলেন সুনীল অরোরা রাজ্যপাল হওয়ার আগে, সেদিন তো তিনি এটা এই কথাটা বলে দেননি, সেদিন তো ওইভাবে তিনি ঘোষণা করেননি, বা দিল্লির মিডিয়ার লোকেরা কেউ ধরতেও পারেনি যে এই আসন বিন্যাসের প্রকৃত অর্থ কি। ফলে আমি বলছি এই যে এইভাবে করানোটা প্রতি মুহূর্তে প্রথমত বিজেপি পশ্চিমবঙ্গের কোন নেতার উপর আস্থা নেই, প্রমাণিত হয়ে গেছে, তাদেরকে একদম মনে করে অপদার্থ। তাহলে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ ছাড়া আর কোনো নেতা নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাকিদের এবং যে ভাষায় খড়গ মিদনাপুরের যে সভাটি দেখানো হয়েছে টেলিভিশনে, বিপুল জমায়েত, অমিত শাহর পদযাত্রা, আমি জানি তার ব্যাকগ্রাউন্ড, আমার ক্যামেরাম্যান সে ছবি তুলে রেখেছে, কি ভাষায় অন্য একজন তৃণমূল থেকে আসা নেতাকে তিনি সম্ভাষণ করেছেন ওই মিটিং এ না, গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, কেন লোক আনতে পারে। ফলে আমি বলছি যে এই যে ঘটনাটা রাজ্য স্তরের যে নেতাদের যে মানে এদের ঘটনা প্রমাণ হয়ে গিয়েছে, বিজেপি এটা দেখাতে চাইছে বা দেখছে যে রাজ্য স্তরের কোন নেতাদের দ্বারা কোনো কার্য সমাধান হওয়া সম্ভব না। মানুষ যতই তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ থাকুক, তারা হয়তো নিজেরা গিয়ে ভোট দিয়ে দেবে হয়তো তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তাদের উপর ভরসা কি নেতৃত্ব করেন না। সেই কারণে অমিত শাহ প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এই ধরনের মিটিং করেছে? ইন্দিরা গান্ধী তো প্রদেশের ইলেকশনে যিনি প্রচার করতে যেতেন না, মোরারজি দেশাই কোনদিন যান, বাজপেয়ী গিয়েছিলেন 2টি একটা, কিন্তু এইভাবে প্রতিদিন একদিন অন্তর
গলি গলিতে সভা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের আমি তো পার্থক্য খুঁজে পাই। ফলে একই ধরনের সভা কিন্তু তৃণমূলও করছে। তৃণমূলের সভাতে সবাই কোন নিয়ম মেনে চলছেন তা কিন্তু নয়। সেখানেও কারণ হচ্ছে এটা একটা কম্পিটিটিভ পলিটিক্স, ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতা, ক্ষমতা হারানোর ভয়। ফলে তিনি বিজেপি যে কাটছে তার একটা প্রতিদ্বন্দ্বীমূলক প্রতিযোগিতা তাকেও করতে হচ্ছে। তুলনামূলকভাবে জনসমাবেশ বা জনভিত্তি বেশি নেই বলে সংযুক্ত মোর্চার ক্ষেত্রে সর্বত্র এটা হচ্ছে না। যেখানে ওই ওয়েস্ট এর প্রভাব আছে, আব্বাস সিদ্দিকীর প্রভাব আছে, সেখানে জনসমাবেশ ঘটছে, সেগুলো তো আব্বাস সিদ্দিকী, সেখানে তো আমরা দেখছি, আমি তো নিজে চোখে দেখেছি বিপুল জনসমাগম তার হয়ে হচ্ছে এবং তারা অত্যন্ত সন্ত্রাসে তার হয়ে স্লোগান দিচ্ছেন। কিন্তু এটাও ঘটনা যে তারা কেউই কিন্তু কোনো ধর্মীয় স্লোগান দিচ্ছেন না, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ দিক। আমি সেটা লক্ষ্য করে দেখেছি। তিনি ধর্মীয় নেতা ছিলেন। আমি তাকে একটা প্রশ্নও করেছিলাম যে আপনি পার্টি করতে কেন বাধ্য হলেন? নিজামুদ্দিনের দরকার, রাজনীতির দরকার, কেউ আসবে আপনার তারপরে সেই ফুরফুরা শরীফের একজন পীর হয়ে কেন রাজনৈতিক দল? মানে তিনি একরাশ অভিযোগ তিনি তুলে দিলেন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে, যে কারণে বাধ্য হয়ে তার মনে হয়েছে তাদের প্রকৃত মানে স্বার্থ, চরিতার্থ করতে গেলে একটা বিকল্প কিছু দরকার এবং বিকল্প রাজনৈতিক দল তিনি তৈরি করেছেন। সেই কারণে, যদিও তিনি এটাও জানেন তার দলের ফলে বিজেপি লাভবান হতে পারে, সেটাও তিনি জানেন, সে ব্যাপারে তিনি সচেতন। তিনি কিন্তু অন্য সিপিএম নেতাদের মতো বলছেন না যে আমাদের মানে আমরা ক্ষমতায় আসছি, তিনি বলছেন এটা আমরা জানি, কিন্তু একটা ওই তৃণমূলকে শিক্ষা দেওয়ার প্রয়োজন। কিন্তু সেখানেও যে সভা সমাবেশ ঘটছে সেখানেও মানে তবে অবশ্য একটা কথা বলে রাখি, যেটা বলে রাখা ভালো, ফুরফুরা শরীফ বা জাঙ্গিপাড়া বা চণ্ডীতলা এই এলাকায় কিন্তু একজনও করোনায় আক্রান্ত হয়নি। এটা একটা সৌভাগ্যের বিষয়। আমি জানি না ফুরফুরা শরীফের কোনো দিন আছে কিনা, কিন্তু হিন্দু তীর্থগুলোতে সকলেই করোনা আক্রান্ত হচ্ছে, ফুরফুরা শরীফে একজনও কোভিড আক্রান্ত হচ্ছে না। সেটা হয়তো সেটা হয়তো আজ অব্দি হয়নি, কিন্তু হতেই পারে যে ওখানকার মানুষ 2 তারিখের পরে হবে না এমন কোনো গ্যারান্টি নেই। তারা যে ধরনের বেনিয়ম করেছেন সেই নিয়মের ফলে এটা ভবিষ্যতে ঘটবে, হয়তো ধরা পড়েনি, পরীক্ষা ধরা পড়েনি, সেটা কোনো কথা নয়। কিন্তু আমার তুমি যেটা বললে সেখান থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ যে একটা যেটাকে বলে আর কি ওই তুবড়ির মুখের উপর বসে আছে, বারুদের স্তূপের উপর বসে আছে, তুমি এরকম একটা কথা ইঙ্গিত দিচ্ছ আর কি, ইঙ্গিতটা পরিষ্কারই বলছোই আর কি। শুভাশিস, সেইটা নিয়ে তোমার কি মনে হয় যে আমরা যেখানে আছি, পশ্চিমবঙ্গ, বাংলা, বাঙালি, আমরা যেখানে আছি, আমরা একটা টার্নিং পয়েন্টের মুখে আছি, একটা ভয়ঙ্কর জায়গার উপর দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমাদের খুব খারাপ কোনো পরিণতির দিকেও আমরা যেতে পারি। গৌতম যেটা বলছি, শুভাশিস সংক্ষেপে তোমার বক্তব্য। এই যে নির্বাচনী বন্ড নিয়ে লাস্ট যে সুপ্রিম কোর্টের মিটিংটা হলো, তাতে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল যে এই টাকা যেন সন্ত্রাসবাদীদের হাতে না যায়। সে প্রসঙ্গে এসওয়াই কুরেশি একটা প্রশ্ন তুলেছিলেন যে তিনি চান আদালত বলুক এই টাকা যেন এমএলএ কেনা বেচায় বিক্রি ব্যবহার না হয়, একটা অনৈতিক কাজে যেন ব্যবহার না হয়, কারণ এর সঙ্গে সুপ্রিম কোর্ট জড়িয়ে আছে। এই জিনিসটা মানে আগের কোভিডের সময় আমরা দেখেছি লকডাউন ঘোষণার অনেক দেরি হয়েছিল, মধ্যপ্রদেশে সরকার কেনা বেচা হচ্ছিল তখন। পশ্চিমবঙ্গে যেভাবে দল বদল হয়েছে, টাকা পয়সার ব্যাপার তো প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ করে, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু যেভাবে দল বদল হয়েছে তাতে গৌতমের ওই শব্দটা ঠিক, যে ছিনতাই করা, ছিনতাই করা, মানে হাইজ্যাক করা, মানে যেন তেন প্রকারেণ আমি একটা সরকারটাকে দখল করব, সেটা তার জন্য ধরো 1/3 বেশি প্রার্থী অন্য দল থেকে আসা। এমনি এডিআর এর রিপোর্ট বলছে যত প্রার্থী দল বদল করছে তার 45% বিজেপিতে যাচ্ছে, যেহেতু রুলিং পার্টি, এবং তাদের সম্পত্তির 39% একটা শুট করেছে, আচমকা বেড়ে গেছে দেখা যাচ্ছে এডিআর দল বদলের পরে। তো এগুলো তো কিছু বলে, এবং এই হোটেল পলিটিক্স আসামেও দেখা যাচ্ছে, এগুলো বলে যে ওই পলিটিক্যাল লিডাররা পয়সা খেয়ে দল বদল করে শাসক দলের পক্ষে যায়, এটাই তো বলে, এটাই তো সরল বার্তা। বলেই দাও না, ফলে এই যে একটা মানে সরকার হাইজ্যাক করার যে একটা পরিকল্পনা, এইতে মানুষ ভালোভাবে নিচ্ছে না বলে আমার নিজেরও ধারণা।
মানে যারা স্ট্রং সাপোর্টার তারা হয়তো মনে করছে হচ্ছে, কিন্তু একটা বড় অংশ আছে তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না। এবং আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো এমন তো নয়, কিন্তু এই জিনিসটা ছিল না। এটা শুরু করেছে নো ডাউট 2011-এর পর থেকে শুরু হয়েছে, কিন্তু এখন এটা একটা মানে দগদগে ঘায়ের মতো ছবি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস শুরু করেছে, তুমিও বললে, আমি সম্পূর্ণ একমত। যে শুভেন্দু অধিকারী এখন গিয়ে বলছেন যে সেই শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন মালদাতে, মুর্শিদাবাদে পঞ্চায়েত দখল করার জন্য। উনি গিয়ে বলতেন পঞ্চায়েতে আমাদের ক্ষমতায় আসার জন্য ভোটের দরকার নেই, আমাদের এসে দাঁড়ানোই যথেষ্ট। অর্থাৎ কিনা পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের টাকা দিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কেনা যায়। এই একই খেলা বিজেপি বড় আকারে খেলছে। এটা হচ্ছে পরিষ্কার সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, সাধারণ মানুষের একজন হিসেবে বলতে পারি, প্রতিনিধি নয়, আমি মনে করি। অরুণাচল বলো। আমার কথা হচ্ছে, আমি সুহাসের সঙ্গে বা গৌতমের সঙ্গে একটা ব্যাপারে একটু ডিফার করছি। সেটা হচ্ছে যে এই যে বিরোধী যে বিশ্ববৃক্ষটা পশ্চিমবঙ্গে 2011 সালের পর বপন করা হয়েছে, সেটা আজকে পল্লবিত হয়ে বেরোচ্ছে, তাই আজকে এই যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, যেখানে 2016-তে একটা সিটও বিজেপি পায়নি, 2019-এ 18 সিট, ইনফ্যাক্ট আমার মতে ওটা 22 সিট, 18 সিট গেছে, 5,000-4,000। এটা হচ্ছে এক পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমরা 1977-এ দেখেছি ইলেকশনে যে লাল খবরের কাগজে লাল কালি দিয়ে লিখছে, পোস্টারও নেই, বিপুল ভোটে কংগ্রেস হেরেছিল। তো এই যে জনগণের উপর আস্থা না রেখে টাকা দিয়ে বা মিটিং করে কোনো ভোটে জেতা যায় না, আনলেস সেখানে ইনকামবেন্সি ফ্যাক্টরটা চূড়ান্ত কাজ করে। তো আমি তো যখন 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসে, তখন প্রশান্ত কিশোর বা কোনো কিশোরেরই নাম শোনা যায়নি। তো আজকে আমাকে তো, আমি যদি মনে করি যে শোনা যাচ্ছে তো, হ্যাঁ বলো। আমার কথা হচ্ছে যে যদি আমি উন্নয়ন হয়ে থাকে, যদি আমার পাবলিক সঙ্গে থাকে, তাহলে আমার কাউকে তো আটকাবার কোনো প্রয়োজন নেই, বোমাবাজি করার প্রয়োজন নেই, মারামারি করার প্রয়োজন নেই। আমি তো এমনি জিতবো তাহলে। আর এবং এই যে উন্নয়নের সঙ্গে আছি, সুতরাং অন্য দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছি উন্নয়নের সাথে থাকবো বলে। তার কারণ হচ্ছে তো আমি কোনো বিরোধী রাখবো না, কিন্তু বিরোধী না রাখলে আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা আমারই হচ্ছে। কারণ আমার চেয়ে পাওয়ারফুল লোক ঢুকবে ওর মধ্যে দিয়ে, যাদের অর্থ আছে বেশি, হ্যাঁ, যাদের আরো অনেক কিছু সাপোর্ট আছে। তো আমি একটা লেস কেসের এনডিপিসি অ্যাক্ট হোক, মার্ডারের হোক, অঙ্কের হোক, এসব ভয় দেখিয়ে বা পঞ্চায়েত সুন্দর সব একসঙ্গে জয়েন করলাম, ঠিক কথা, কিন্তু আমারও ভাবা উচিত যে আমি একটা জায়গা অন্য জায়গায় ঢোকার সুযোগটা করে দিচ্ছি। এই জিনিসটাই হয়েছে আজ পশ্চিমবঙ্গে। ও যার জন্য ভাবা উচিত, মানে অবশ্য দূর পর্যন্ত যারা ভাবে, বহু দূর পর্যন্ত যারা ভাবে, তারা কি আর আজকের দিনে রাজনীতি করে না। আজকের দিনে রাজনীতি যারা করেন, তারা কোথায় এই ইলেকশনটা জিতবো কিনা, আমার নিজের আশেপাশে থাকা 10টা লোককে ঢোকাতে পারবো কিনা, কেউ 100, কেউ 1000 লোককে ঢোকাতে পারবো কিনা, তার নিয়ে তো রাজনীতি করে। আমি তো যদি ভাবে কেউ, তাহলে তো এইভাবে যে ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে আজকের দিনে আমরা দেখছি ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে। এর পরিণাম তো সকলকে ভোগ করতে হবে। আজকে যারা ব্যবস্থাটাকে ধ্বংস করছে, যে সুপ্রিম কোর্টকে, নির্বাচন কমিশনকে, ভিজিলেন্স কমিশনকে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে যারা ধ্বংস করছে, তারা কি এর পরিণাম ভোগ করবে না? করবে। একটা কথা মনে করে দিচ্ছি, আমি তো ইতিহাসের ছাত্র, আশাবাদী। 5 বছর 10 বছর কিছু নয়, ইন্দিরা গান্ধীও এটাই করেছিলেন। 2-4টে ভালো কাজের মধ্যে ইন্দিরা গান্ধীর আমলেই জাস্টিস খান্নাকে সুপারসিড করে অন্য একজন চিফ জাস্টিস হয়েছিলেন। সুতরাং এবং না, এর রায় নয়, এটা ভুল, নাকি এর রায় নয়, এর রায় সুপারসিড করেন। এর রায় ওই 5 জন জব্বলপুরের এতে করেছিলেন, প্রিসাইড করেছিলেন। জব্বলপুর মামলাটা, হ্যাঁ সরি, জব্বলপুর, যেখানে ওই যে তোমার অ্যাক্সেস টু তোমার কোর্ট থাকবে না, বাট দ্যাট ইজ নট, মানে অ্যাক্সেস টু জাস্টিস ফান্ডামেন্টাল রাইট। মামলা, হ্যাঁ, যে মামলাটা ওভাররুল করলো তারই ছেলে কিছুদিন আগে, 9 জাজ বেঞ্চ ডিসিশন জব্বলপুর মামলাকে ওভাররুল করে দিল। আমার বক্তব্য হচ্ছে তার নয়, যে এর টেম্পোরারি, যেটা গৌতম আমার সঙ্গে একমত, বারুদের স্তূপ না থাকুক পশ্চিমবঙ্গে। আজকে এই যে
অর্জুন, তোমার তো যে অডিওতে সাপোর্টটা কিছু দিয়েছে। সমস্যা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, বলো আবার প্লিজ। আমি বলছি বহিরাগত তত্ত্বটা তো আমরাই ক্রিয়েট করেছি। এটা শুধু যে সিপিএম করেছে তা না, তৃণমূল করেছে তা না, সিপিএমও করেছে। আমি জানি একজন সিপিএম লিডার এখানকার, যে মামলাটা আমি সৌরভ গাঙ্গুলির জমি নিয়ে বলেছিল, আমরা বাঙালি চাই না, আমরা অর্জুন, তোমার অডিওতে খুব সমস্যা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, আরিফা বলো। আমি বলছি যে এই যে বহিরাগত তত্ত্ব, সেটা ক্রিয়েশন সিপিএম করেছে, তারপর তার এরা ফলো করেছে। আলটিমেটলি তারাই কিন্তু দুজনকেই ডোবাচ্ছে, তারাই দুজনকে ডোবাচ্ছে, সব দিক থেকে ডোবাচ্ছে। কিন্তু আমার মনে আছে যখন আমি ঠিক কথা, এই যে সৌরভ গাঙ্গুলি মামলা করি, তখন বলেছিল যে আমরা তো বাঙালি চাই না সল্টলেকে। আসলে অরুণাংশুটা বলছে যে দুটো কথা, এক হচ্ছে তুমি যেমন বীজ বপন করবে ফসল তেমন পাবে, আর দুই হচ্ছে অরুণাংশুর কথা অনুসারে যে এক না এক তন্ত্রকে ভারতবর্ষ সাময়িক সময়ের জন্য সহ্য করে, কিন্তু চিরকালের জন্য করে না সহ্য। ফলে এটা নিশ্চিত যে এটা যারা ভাবছে না যে তারা যা করছেন সবটাই মানুষ মনে নেবেন, সব শাসকই ভাবে যে আমার শাসন চিরস্থায়ী। আসলে পৃথিবীতে একটাই হচ্ছে চিরস্থায়ী নয়, সেটা হচ্ছে শাসন ব্যবস্থা। সেটার পরিবর্তন হয় এবং হবেও, সেটা আজ না হলো কাল না হলো একদিন না একদিন হবে। কিন্তু বিপদ যেটা হচ্ছে, যে ধরনের নমুনা পেশ করে যাওয়া হচ্ছে, ভবিষ্যতে যদি ধরুন কেন্দ্রে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, তারা যদি এই অনুসরণ করতে থাকে, ঠিক ভোটের সময় আমি সমস্ত প্রার্থীর বাড়িতে, তারা দুর্নীতিগ্রস্ত, আমি তাদের কোনো সাধুবাদ দিচ্ছি না, কিন্তু তাদের বিরুদ্ধে তদন্তটা কেবল নির্বাচন চলাকালীনই হবে। সিবিআই ডেকে পাঠাবে যেদিন ভোট, তার 3 দিন আগে ইডি তাকে সমন পাঠাবে ঠিক ভোটের সময়। এতকাল তারা কি করছিল? এই মামলাগুলো তো আজকের নয়, দীর্ঘকালের পুরনো মামলা, দীর্ঘকালের পুরনো অভিযোগ, হঠাৎ নির্বাচনের সময় কেন করতে হয়? আমি এই আরেকটা আলোচনায় সুদীপ্তকে বলছিলাম, আমার মনে হয় দেশ থেকে দুর্নীতি দূর করতে গেলে প্রতি মাসে একটা নির্বাচন হওয়া দরকার। কারণ তাহলে হবে কি, সিটি ইবিআই এগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়, তারা তখন দুর্নীতি দমন করতে ঝাঁপিয়ে পড়ে। তারা, এবং অদ্ভুত ভাবে লক্ষ্য করা যায় এখানে একটি মাত্র দলের লোকের এই দুর্নীতিগ্রস্ত, বাকি সবাই সাধু পুরুষ, বাকি অন্য কোনো দলের সৎ পুরুষ ছাড়া কেউ নেই। এটা পরিষ্কার একবারে স্বতঃসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ইডি সিবিআই এর মতো প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম থেকে আমার তো মনে হয়েছে বিজেপি কেবলমাত্র বিশ্বের সর্ববৃহৎ দল নয়, সর্বধনী সর্বশ্রেষ্ঠ ধনী দল নয়, সর্বকালের সর্বোত্তম সৎ দল বলেও পরিচিত, মানে একটিও কেস তাদের বিরুদ্ধে। এবং এটা তো ভাবাই যায় না। ফলে এই ধরনের ক্ষেত্রে এই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য প্রতি মাসে একটা করে নির্বাচন হওয়া দরকার। আসল কথায় যেটা আসতে চাই, যে কোনো শাসনই স্থায়ী নয়। এইটা যেমন সিপিএম কংগ্রেস থাকাকালীন কংগ্রেসও ভেবেছিল চিরস্থায়ী, সিদ্ধার্থ রামকানায়ের ধারণা ছিল চিরস্থায়ী, ৭৭-এ যেতে হয়েছে। ৭৭-এর পর জ্যোতিবাবুরা প্রথম দিকে যে কাজ করেছিলেন, সে কাজের ফলে পরবর্তীকালে আজকে যেটা তৃণমূল সম্পর্কে অভিযোগ ওঠে, তৃণমূলের নিচুতলার কর্মী বা নেতাদের, সেই অভিযোগগুলো সিপিএম এর নেতা কর্মীদের বিরুদ্ধে উঠতো, আমরা তাদের দেখেছি। ফলে ঘটনা হচ্ছে তারাও স্থায়ী হননি। এরাও যারা আছে, এরা যে এবারে যদি জিতেও যান তাহলেও স্থায়ী হবে এর কোনো গ্যারান্টি নেই। বা বিজেপি এলো, কেন্দ্রে যিনি আছেন তিনি চিরস্থায়ী হবে এটাও বলা যায় না। পরিবর্তন হবে, পরিবর্তনটাই হচ্ছে নিত্য, ওটাই ঘটনা, ওটা হবেই, আজ হোক আর কাল হোক। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, যে নজির তৈরি করা হচ্ছে, ভবিষ্যতে এরকম না হয় যে কোনো একদিন ঘটলো কংগ্রেসের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেন, একইভাবে তিনি সমস্ত বিরোধী দলকে জেলে পড়তে শুরু করলেন। মানে এই যে নমুনা এখন তৈরি করা হচ্ছে, এই নমুনাটা গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ। গত 10 বছরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে। বিরোধী দলকে তারা জেলে পুরেছেন, বহু অত্যাচার করেছেন, এই ঘটনা আমরা সবাই জানি। বাধ্য হয়ে নিচু তলার কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বিজেপির পতাকার তলে আশ্রয় নিয়েছিলেন। আমি জানি না এবারে সিপিএম কতটা সেই ভোটকে ফিরিয়ে আনতে পারবেন। যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে তৃণমূলের লাভ, ফিরিয়ে যদি না আনতে পারেন তাহলে বিজেপির জয় যায়। একটা কথা বলছি, গৌতম যখন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, তো অরুণ শৌরি একটা দিল্লি প্রেস ক্লাব, মানে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, যে রামও গায়ে রাবণও গায়ে। তো
এখন বিজেপি যদি ভাবে চিরকাল থাকবো, আর প্রেস ফ্রিডমের কথা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেটা আমি মামলা করেছি, মামলা এখনো পেন্ডিং। সেটা হচ্ছে যখন 2011 সালে ক্ষমতায় তৃণমূল এলো, তখন প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা কমিটি করে বহু লোককে বাদ দিয়ে দেওয়া হলো। সুভাষ ছিল এই কমিটিতে, ইত্যাদি ইত্যাদি। সে মামলা আমি করলাম। কারণটা কি ছিল, যে এতে তো অন্য কোনো সুবিধা নাই, যে অ্যাক্সেস টু নিউজে তো ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 19 তো কিছু, সে মামলা করে পেন্ডিং, সে মামলা তারপর জবাব দিতে পারেনি সরকার। তো সুতরাং এই যে আমরা বলি, যেটা গৌতম একমত, ক্ষমতায় যে যখন আসে, আমার এখন মনে আছে অসীম চ্যাটার্জি একটা লেখা 2011 সালে লিখেছিল ইলেকশনে তৃণমূল আসার আগে, যে সিপিএম যা 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 করেছে গত 34 বছরে, হেরে গেলে এরপরে তার কোনো ইস্যু থাকবে না আন্দোলন করার, কারণ কোন ইস্যুতেই সবগুলো অ্যান্টি পিপুল কাজ করেছে, সবগুলো। তা কোন, আমি আইন করেছি, শিক্ষা প্রতিষ্ঠান, অটোনমি, সব। আমি ফেডারেলিজম কথা মুখে বলি, আমি সমস্ত ইয়েগুলোকে ধ্বংস করেছি। তো হ্যাঁ, আমাদের সময় শেষ হয়ে, শুভাশিস তোমার থেকে একটা কনক্লুডিং কমেন্ট শুনবো, আমাদের সময় শেষ হয়ে আসছে, ঘন্টাটা হয়ে আসছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ভারতীয় গণতন্ত্রের মধ্যে সেই রেজিলিয়েন্স যাকে বলা আছে, ফিরে আসার প্রবণতা, সেই ক্ষমতা আছে, এই গণতন্ত্র নিশ্চয়ই পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই লাইনই আমাদের কথাবার্তা এগোচ্ছে। শুভাশিস, তোমার কথাবার্তা শুনবেন, সেই আশা থাকলেও যেটা গৌতম বললো সেটাই ঠিক, যে ক্ষতিগুলো হয়ে যায় সেগুলোকে আবার মানে কারেকশন করা, যেমন জরুরি অবস্থার পরে এক দফা করা হয়েছিল, কিছু পুরো আইন বাতিল করা হয়েছিল, ইত্যাদি করা হয়েছিল, কিন্তু এটাতে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বলতা প্রমাণ হয়, যে যে কোনো একটা দল বা ব্যক্তি অল্প সময়ে এগুলোর ক্ষতি করতে পারে। আমাদের বোধহয় এটা নিয়ে ভাবা দরকার যে কেন এই জিনিসটা হয়, কারণ এটা কিন্তু যদি এরকম আজকে একরকম হলো, কাল আরেক রকম হবে, একটা কোথাও একটা প্রোটেকশন থাকা দরকার। এবং প্রশ্ন উঠতেই পারে যে একটা সময় বলা হলো না যে সুপ্রিম কোর্টে এসেছিল যে বেসিক যে ফান্ডামেন্টাল ব্যাপার সংবিধানে সেটা বদলানো যাবে না। এবারে বলা হবে সেকুলারিজম ওটা ফান্ডামেন্টাল ব্যাপার নয়, কনস্টিটিউশন ও তো পরে এসছে, ওটা বাদ দিয়ে দাও। ফলে এই মত বদলাতে সুপ্রিম কোর্ট অতীত জরুরি অবস্থার সময়ও সুপ্রিম কোর্টকে দেখা গেছে এমন কিছু সিদ্ধান্ত নিতে পরে তারা কেউ কেউ বলেছেন যেটা ভুল হয়েছিল। ফলে এরকম নয় যে সুপ্রিম কোর্ট ভুল সিদ্ধান্ত নয় না নেয়। ফলে এর কি কোনো সেফগার্ড থাকতে পারে, থাকে কি, নাকি এটা মানুষের সদিচ্ছার উপরেই চলে, আমি জানি না। একটা সেফগার্ড আমি একটা মন্তব্য করছি, একটা সেফগার্ড, আরেকটা খুব প্রাচীন, মানে লিখিত সংবিধান অনুসারে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সংবিধানে একটা সেফগার্ড আছে, যেটাকে ওরা সবসময় একটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বলে বলে আর কি। সেটা হচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা। এইটা যদি থাকে এবং নাগরিক যদি সেইটা প্র্যাকটিস করে, সংবাদ মাধ্যম যদি সেইটা প্র্যাকটিস করে, তাহলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। আমরা কিন্তু দেখেছি আমেরিকাতে যখন একজন দুর্নীতিগ্রস্ত, অসৎ, আরো খারাপ খারাপ শব্দ ব্যবহারই করা যায়, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, তিনি যখন ঘোষণা করছেন যে আমি ভোটে জিতে গিয়েছি, তখন কিন্তু মিডিয়া হাউসগুলো, দেশের 5টা বড় মিডিয়া নিউজ চ্যানেলের মধ্যে 2-3টে, কিন্তু 2জন তো অবশ্যই, তাদের অ্যাঙ্কাররা দায়িত্ব নিয়ে মাঝপথে খবর বন্ধ করে দিয়ে বলছে না, এটা ঠিক নয়, প্রেসিডেন্ট মিথ্যা কথা বলছেন। আমাদের দেশে মিডিয়ার যখন সেই সাহস আসবে এবং সমাজ মিডিয়াকে সেই দেবে, সেই ক্ষমতা দেবে, আমার ধারণা তখন আমাদের এই প্রতিষ্ঠানগুলো অনেক বেশি শক্তপোক্ত হবে, এগুলো এত চট করে ভেঙে পড়বে না। আমি একটা কথা বলতে চাই, সমস্যার সংক্ষেপে, মিডিয়া এই ফ্রিডমের ব্যাপারে আমরা 2010-এ ছিলাম 122-এ, আমরা তো এখন 142, 180টা দেশের মধ্যে। দেশভক্তরা বুঝবেন, তাহলে দেশভক্তরা বুঝবেন, তাই নেবেন। খুব সংক্ষেপে বলো, আমাদের সময় কমে আসছে। আমি ওই আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট তোকে বলছি, ফ্রিডম অফ এক্সপ্রেশন স্পিচ, ছোট্ট ইনস্ট্যান্স দিচ্ছি। ওখানে আমেরিকান ফ্ল্যাগ নিয়ে অনেক সময় ব্রা, প্যান্টি বানায়, তো বহুবার মামলা হয়েছে। আলটিমেটলি দেশের সর্বোচ্চ আদালত বলল যে আসলে আমাদের এই পতাকাটা, এটা হচ্ছে আমাদের ফ্রিডম, সিম্বল ইজ, মানে ইটস এ সিম্বল অফ দি ফ্রিডম অফ
প্লেস আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। সুতরাং এটা কারো ব্যাড টেস্ট হতে পারে ওইটা বানানো, কারণ এটা আইন করে এটাকে বন্ধ করা যায় না। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ যদি একটু উল্টো দিকে পড়ে তার বিরুদ্ধে 5টা মামলা হয়, কিন্তু বলা দিস ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। কারো যদি ব্যাড টেস্ট হয়, সে যদি ওটা ওইভাবে পড়ে, রাত্রেবেলা বাড়িতেও পড়তে পারে। সুতরাং এটা নিয়ে আমরা ব্যান করবো না। তো সেই কারণে যদি ফ্রিডম অফ ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, গৌতম দা তোমার একটা কনক্লুডিং রিমার্ক শুনে নি এই বিষয়ে, যে মিডিয়াই বাঁচাতে পারে আমার বক্তব্য। গৌতম দা, একসময় তো মিডিয়া ছিল। হ্যাঁ, গৌতম দা ফ্রিজ করে গেছে। অনেক ধন্যবাদ দর্শকদের, অনেক ধন্যবাদ শুভাশিস দা, গৌতম, অরুণের সাথে অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমরা এই আমাদের আলোচনাটা আপনারা আগামীকাল ইউটিউব চ্যানেলে, আগামীকাল সকালে ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। নমস্কার।